আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 11ই ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি বিনয় মজুমদার। তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের কথা আমরা নিশ্চয়ই জানি। ফিরে এসো চাকা, অঘ্রাণের অনুভূতিমালা। আমরা এই কবির বাড়ি ঠাকুরনগর এবং স্টেশন সংলগ্ন, সেখানে একটা তীর্থভূমি যেন। 11 ডিসেম্বর কবির প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এবারও তাঁর স্মরণে নানাবিধ অনুষ্ঠান হলো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবি বিনয় মজুমদার স্মারক সম্মান। কবি বিনয় মজুমদারের নামে অভিনব একটি পুরস্কার, যা প্রতি বছর কবি সাহিত্যিকদের হাতে তুলে দেওয়া হয়, নির্বাচিত কবি সাহিত্যিকদের হাতে। সুখচাঁদ স্মৃতি পুরস্কার নাটকের জন্য, এবং একই সঙ্গে দীপকবালা সম্পাদিত চাকা পত্রিকার তরফেও চাকা স্মারক সম্মান। এই নানা পুরস্কার সমন্বয়ে, কবিতা পাঠ, আলোচনায় ভরপুর ছিল 11 ডিসেম্বরের সারাদিন ব্যাপী কবির প্রয়াণ দিবস, কবির স্মরণে, বিনয় মজুমদার স্মরণে এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তের বিশিষ্ট কবিরা। এদের মধ্যে বেশ কয়েকজন গ্রহণ করেছেন পুরস্কার এবং তারাও তাদের অনুভূতির কথা জানিয়েছেন। আমরা উপস্থিত ছিলাম সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে, পত্রিকার পক্ষ থেকে। আমরা সেই সব দৃশ্যাবলী, মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেরিতে এসে পৌঁছেছি। আমি সুদূর ইস্পাতের শহর থেকে এসেছি। আমি শুনেছি আমাদের শহরে দুর্গাপুরে, যেখানে কবি কিছুদিন, কতদিন আমি জানি না, কিছুদিন শব্দটাই সব জায়গায় দেখেছি, কিছুদিন উপস্থিত ছিলেন। সেখানে ফিরে এসো চাকার সম্ভবত কিছু কবিতা উনি লিখেছিলেন 1961 সালে। সেই টানেই হয়তো কেমন একটা যোগসূত্র যেন খুঁজে পাচ্ছি, আমি আজ এখানে আসতে পেরেছি। এবং একটু আগে আমি অমিতার সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তখন আমি এই মাটির দিকে তাকিয়েছিলাম এবং জানি না কোন খেয়ালে আমি হারিয়ে যাচ্ছিলাম। আমি যখন ঢুকছি এখান থেকে, আমি সবটাই কেমন একটা ঘোরের মধ্যে আছি। আমি এখন কি বলছি আপনাদের কাছে জানি না। আমি কোনোদিনই সুবক্তা নই, আমি সেভাবে বলতে পারি না, বলার ক্ষেত্রে আমার একটু জড়তা রয়েছে, কিন্তু যতটুকু বলছি খুব আবেগ থেকে বলছি। যে একজন মানুষ যার বিয়ে হয়নি, তো সন্তান স্বাভাবিকভাবেই নেই, এ ধারণা আমার এক ঝটকায় বদলে গেল এখানে এসে। এই যে শিবেনদা, এদেরকে অনেক কবিরই তো সন্তান থাকে, মানে সন্তানের চেয়েও কিভাবে আরো বেশি করে একজন মানুষকে, একজন কবিকে ধরে রাখা যায় আত্মার মধ্যে, আমি প্রমাণ পেলাম। এবং সন্তান যে সবসময় জৈবিক হতে হবে তার কোনো মানে নেই। কি ঠিক বললাম তো? তো মূল্য যে কি বা কতখানি, সেইটা এই অনেকটা বয়সের দিকে আমিও এগিয়ে পড়েছি, প্রায় একটা অবেলার আলোর দিকে যাচ্ছি বলে এই সামান্য সামান্য জিনিস মনে হয় যে কতখানি, কত অনেকখানি। ট্রেনে আস্তে আস্তে ভাবছিলাম, আমি আমার বন্ধু এসেছি, যে সকালবেলা ঘুম থেকে উঠে, অনেক সকাল সকাল উঠে একেবারে ঠাকুরনগর অব্দি পৌঁছে যাচ্ছি কিসের টানে? পুরস্কার দেওয়া হবে সেই লোভে, নাকি আমার কবির টানে? দুটোই সত্যি, দুটোই অমোঘ। এইবার প্রিয় মানুষ, সেটার জন্য কোনটার জন্য যাচ্ছি নিজে দ্বিধাবিভক্ত হয়ে যাই যখন একা একা নিজের কাছে এসে ভাবে। আর এই থিয়েটার করা ছাড়া বা শিল্প চর্চা ছাড়া কোনোদিনই কোনো কিছু করিনি আমরা, অন্য কোনো চাকরি বাকরি কাজ। এখন রবীন্দ্রভারতীতে যে নাটক বিষয়ে পড়াতে যাই, আমার সারা জীবনের কাজের বিষয় হচ্ছে যে মানুষ চোখে দেখে না
দেখতে পায় না একদমই, তারা থিয়েটারের মধ্যে দিয়ে কেমন করে দেখতে পাবে। এই সুযোগে জানিয়ে রাখি, আপনাদের চেনা জানা যে কোনো জায়গায় বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে একটু বড় হলে বা তার আর একটু বড় হলে কোনো অসুবিধা নেই, যে কোনো চোখে না দেখা মানুষ কোনো তার কেউ তাও কোনো প্রয়োজন হলে আপনারা আমাদের দলের নাম হচ্ছিল ব্লাইন্ড অপেরা, এখন হচ্ছে অন্য দেশ। এরা সারা ভারতবর্ষই সমস্ত অন্য প্রদেশেও থিয়েটার করে বেড়ায়। এই ব্লাইন্ড ছেলেরাই অভিনয় করে, অভিনয়ের মধ্যে দিয়ে কেমন করে তারা বেঁচে উঠবে। নিজেরা বাচ্চা বয়সে এসেছিল, তারা এখন বিয়ে থা করেছে, তাদের ছেলে মেয়েরা আছে, তারা একটা অনেক বছর ধরে 25-30 বছর ধরে এই কাজ করছে। সারা পৃথিবীতেই তাদের এই কাজ, এই থিয়েটারের মধ্যে দিয়ে তারা কি করে স্বনির্ভর হয়ে উঠবে। এখন সেই কাজটা করবারটাই আমার মূল কাজ। এছাড়া থিয়েটার যেরকম একটা কাজ করলে অনেক কিছু করা হয়। আমাদের আস্তে আস্তেই মনে হচ্ছিল হঠাৎ এখানে এই যে আপনাদের এখানে বারবার বলা হচ্ছিল যে অন্য ধরনের কাজ করেন, কি যে করেন, এই করতে করতেই গেছে। তাতে একটা বড় বিষয়, এখন সারা ভারতবর্ষেই দৃষ্টিহীনতা বা অন্ধত্ব কিভাবে আছে সেইটা আমাদের একটা গবেষণার বিষয়, কাজের বিষয়। তার মানে আমার খোঁজার বিষয় হচ্ছে ভারতীয় সাধনায় অন্ধকারের কি কোনো ভূমিকা আছে? রবীন্দ্রনাথ বলুন, জীবনানন্দ বলুন, আর এই যে বিনয় মজুমদারের পায়ের কাছে আমি এসেছি, তারও কিন্তু সারা জীবনের অন্বেষণের খোঁজের ভেতর অন্ধকার একটি বড় বিষয়। আমি হয়তো একবার সরাসরি যার চোখে অন্ধকার আছে, দৃষ্টিহীন, সেই অন্ধকারকে ধরছি তাই না, গোটা পৃথিবীতে ভারতবর্ষেরই সাধনা, সমস্ত সাধকের দেখবেন চোখ বন্ধ করে সাধনা করছে। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখছিলাম তাকে বলা হচ্ছে উল্টো সাধন, যে দেখতে পায় সে চোখ বন্ধ করে সাধনা করে, অন্ধকারের ভেতরেই নাকি আলো আছে। তেমনি করে সাধনার একটা ধারণা আছে। এই বিষয়ে অনেকগুলো মানে বইপত্র লেখালেখি হয়, আমরা জানবার চেষ্টা করি। তবে কি যে মানুষ কিছুই দেখলো না চোখে, সেও কি বিশেষ কিছু দেখতে পায় যা দেখে আমার আপনার জীবনে কোনো কাজে লাগে? সেই রকম থিয়েটার কোনো এক সময় হলে, কোনো এক জায়গা হলে, আমরা এখানেও আমাদের ছেলে মেয়েরা এসে সেই সব নাটক করবার জন্য, নাটক না, এই যে অনেক মানুষ পেরে ওঠে। আজকে যে এত দূর চলে আসতে পেরেছি, একটু আগে আমার বসে বসে মনে হচ্ছিল যে বাদল সরকারের নাটকের একটা লাইন আছে, আমাদের কোনো তীর্থ নেই, তীর্থযাত্রা আছে, কেবলই চলে চলে যায়। এই এখানে এসেছি বলে আমি বড়, তাছাড়া তো আমি কেউ না। এই আকাশে বাতাসে পথে পথে ঘুরে বেড়াই কথা নেই, এই একটা মন্দিরের কাছে এসে তবে যেন একটা ভক্ত হয়ে উঠছে। এই রকম আমাদের কেবলই যাওয়া, এই যাওয়াটুকুই আছে। এই যাওয়ার থেকে মনে পড়ছিল যে মানে বিশেষ করে বিনয় মজুমদার কথা হচ্ছিল না, যে সকালবেলা যত বেলা যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, আরো বেশি ছড়িয়ে পড়ছে। বুদ্ধদেব বসু একবার লিখেছিলেন যে যে স্বাভাবিক সে আর যাই হোক আর্টিস্ট না, কবি তো নয়। কিরকম ভাবে স্বাভাবিক? মানে তার কোনো একটা অভাববোধ থাকতে হবে, সেই অভাববোধটা নানা রকম হয়ে উঠতে পারে। এবার উনি উদাহরণ দেখাচ্ছিলেন যে ব্যাস মহাভারত লিখছেন, তিনি কিন্তু শহরে বড় হচ্ছেন না, একটা সবার থেকে একটা প্রান্তিক জীবনে এই ভেতরে একা চলে যাচ্ছেন। বাল্মীকিও তাই, বাল্মীকি অনেক দূরে, আগের জীবনটা তো একেবারে শয়তানের জীবন, তারপর থেকে একটা নতুন মানুষ হচ্ছে। কালিদাস কি এরকম করে দেখা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যারা কবি, তাদের সব প্রাচীন কথা বলতে বলতে বুদ্ধদেব বাবু পৌঁছাচ্ছিলেন এইখানে যে ওই যে স্বাভাবিক নয়। আর কে না জানেন আমাদের এই যে প্রিয় কবি যার কাছে আমরা এসে দাঁড়িয়েছি, সে চতুর্দিকের সহজ স্বাভাবিক, এই যা উচ্ছলতা শৃঙ্খলতা, যে ঝলমলে জীবন, তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছিলেন যে সাধনায়। সেই সাধনা আজ আমাদের সাধনাই সাধনার পুরস্কার, যে কথাটা রটে, সেই দিকে নিয়ে চলেছে। অন্তত আমার জীবনে তো তাই। আশা করি হয়তো আমার অনেকটা বেলা হলো, আর একটু হয়তো হবে, কিন্তু নতুনদের ক্ষেত্রেও এই কবি একদিন একটা প্রেরণা হয়ে উঠবে, সাধনার একটা পথ হয়ে উঠবে, এমন আমারও বিশ্বাস। নমস্কার। মানে কথা বলার মতন কোনো রকম ভাষা এই মুহূর্তে আমার সত্যি আমি খুঁজে পাচ্ছি না। আমি যখন ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম, আমার এমন একটা অনুভূতি হলো, আসলে বিনয় মজুমদার এমন একটা অনুভূতি, এমন একটা আত্মিক শক্তি, তাকে ধারণ করার ক্ষমতা আমাদের মতন কারণ নেই। এবং সেই অনুভূতিটা নিয়ে যখন আমি ভেতরে প্রবেশ করলাম, মনে হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত ইন্দ্রজালের মধ্যে প্রবেশ করলাম। সত্যি কথা বলছি, মানে আমি কিছুটা অবাস্তব একটা যেন মনে হলো, নিজেকে অবাস্তব একটা জগতে প্রবেশ করলাম, কবিতার জগৎ। বিনয়ের কবিতা যেমন হয় না,
এই পাতা, এই বালি ধূলিকণা, এই প্রত্যেকটা প্রকৃতির কিছুর মধ্যে যেন আমার আত্মিক সত্তা লুকিয়ে আছে, সব কিছুর মধ্যে যেন আমি একাত্ম। এই পুকুরটা দেখে আমার বিনয়ের ফিরে এসো চাকার কবিতাগুলো মনে পড়ছিল। পুকুরের মাছ, এই প্রকৃতি, এই গাছপালা সব। আমি এসে ফার্স্ট ঢুকলাম হচ্ছে কবির ওই ঘরে যেখানে উনি থাকতেন, এবং এই অন্ধকার যে ঘর, তাতে প্রবেশ করার পরে আমি যেন ওনার সঙ্গে একাত্ম হয়ে গেলাম। আমার সত্যি কথা মনে হচ্ছিল আমি টাইম ট্রাভেল করছি, এবং একটা খাট পাতা ছিল, আমার মনে হচ্ছে উনি ওখানে বসে আছেন। এবং যখন একাত্ম হলাম তখন নিজের চোখের জলকে আর ধরে রাখার ক্ষমতা নেই, তারপরে থেকে আমি চুপ হয়ে গেলাম, আর কথা বলার মতন ভাষা পাচ্ছিলাম না। ওই গ্রন্থাগারে গেলাম যেখানে সাহিত্য একাডেমি ছিল। কবির ভাগ্যের জন্য নিজেকে খুব অসহায় লাগছিল কোথাও, যে সারা জীবন এমন একজন গুণী মানুষ, মৃত্যুর পরেও কিন্তু বঞ্চনা তার পেছন ছাড়িনি, এবং সাহিত্য একাডেমি যেটা পেলেন সেটাও চলে গেল। ভীষণ কষ্ট হচ্ছে। সাহিত্য সম্মান যেটা আজকে চাকা পেলাম, ফিরে এসো চাকা, আমি ভীষণভাবে আত্মিকভাবে সংযুক্ত কবির সাথে। চরণে প্রণাম। কারণ আমার কোনো ধৃষ্টতা নেই আপনাদের সামনে কিছু বলার, তবু যেহেতু আমরা পদাধিকার বলে এখানে এসেছি, তার জন্য আজকে এই ডাকটা পেয়েছি। আপনাদেরকে সম্মান জানিয়ে বলি, আপনারাই আমাদের সারা পশ্চিমবঙ্গের গর্ব এবং আমার উত্তর চব্বিশ পরগনার গর্ব। আপনারা আছেন বলে আজকে কবি রয়েছেন, নাটক রয়েছে, সাহিত্যিকরা রয়েছেন, বাংলা ভাষাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের এই স্মৃতিরক্ষা কমিটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও বড় হোক। কবিতায় সাহিত্যিক আপনারা যারা এসছেন তারা সকলে দীর্ঘজীবী হবেন, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি। এবং কবি বিনয় মজুমদার আমাদের গর্ব ঠাকুরনগরের, সেই গর্বকে আপনারাই ধরে রাখবেন, আমরা ধরে রাখতে পারবো, এ কথা বলে সকলকে আরেকবার চরণে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি ও কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে মানপত্র, নাটককার সুখচাঁদ সরকার পুরস্কার 2025 প্রাপক মাননীয় শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায় মহাশয়। সাহিত্য সংস্কৃতির ক্রমবিকাশের মধ্যে নিহিত থাকে সমাজ বিকাশের মূল্যবোধ। আপনি নিরন্তর সৃজনাত্মক ও সমাজ সচেতনমূলক নাটক চর্চার মধ্য দিয়ে বাংলা নাট্য অঙ্গনকে ক্রমশ সমৃদ্ধ করে চলেছেন। করেছিলাম এবং ছাপা হয়েছিল, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম একটি কবিতা। এখন রোদের তত তেজ নেই, কিছুক্ষণ পরে বন্ধ হবে। বাঁ পাশে একটি ছোট কুল গাছ, ডান পাশে এক মোনা গাছ। কাছ দিয়ে পায়ে চলা পথ চলে গেছে দূরে উত্তরের দিকে। কতিপয় শিশু সেই পথে ঘুরে ধীরে ধীরে বিকেল বেলায়। সামনেই এক ছোট মাঠ, তার দক্ষিণেই বসে আমি দেখি মাঠটির চারিপাশে গাছে ঘেরা পরিচিত নানা গাছ আছে। পশ্চিমে একটি বড় সপুষ্প শিরীষ গাছ, তার গলে গলে লালচে লালচে ফুল, সবুজ পাতার মধ্যে দূর থেকে দেখি বাঁশ, নারিকেল, কুল, এইসব দূরে গাছে কানাকুয়া পাখি। এখন বাতাস নেই। কিছু দূরে বাঁশ ঝাড়ে বাঁশের ডগাও এখন দোলে না। যে কার্যকলাপ আমাদেরকে এখন উজ্জীবিত রাখে। আমার মনে পড়ে এই যে উঠোন আপনারা দেখছেন, আমরা সকল কবি বন্ধুরা তখনই উঠোনে এসে বসতাম। তিনি আমাদের সমস্ত বিষয়, যেমন একটা ঘাস কিভাবে জন্ম হয়, একটা গাছের কিভাবে জন্ম হয়, গাছ কেন হয়, এই সমস্ত বিষয়ে আমাদেরকে বলতেন। তাই কবি বিনয় মজুমদারের কাজ বিভিন্নভাবে আমরা তার শুধু কবিতার মধ্য দিয়ে নয়,
তার জীবনযাত্রার মধ্য দিয়েও আমরা স্মরণ করি। কবি তীর্থঙ্কর মৈত্র, ভাবা যায় না যে তিনি আজকে আমাদের মধ্যে নেই। তার প্রতিটা চাল চলন আমাদেরকে এখনো ব্যতিব্যস্ত করে তোলে। মনে পড়ে তীর্থঙ্কর যখন লিখতে এসেছিলেন, তিনি যে কি কষ্টের মধ্যে দিয়ে তার দিনগুলো অতিবাহিত করেছেন। বাড়ির থেকে বিতাড়িত হন। কবি অমরেন্দ্র বিশ্বাসের বাড়ি তিনি জীবন যাপন করতেন। কখনো খেয়ে না খেয়ে তার জীবন চলত। পরিশেষে যদিও বিখ্যাত কবি গৌরী মিত্র তাকে সাহচর্য দিয়েছিলেন তার বিভিন্ন বিষয়ে। এই মুহূর্তে উন্মোচিত হচ্ছে কবি রুমা তপাদারের কাব্যগ্রন্থ জিভে প্রেম। জিভে বর্গজয়রস্যি ভয়কার, জিভে প্রেম, বর্গজয়রস্যি ভয়কার, জিভে প্রেম, এই কাব্যগ্রন্থ বইটি উদ্বোধন করা হচ্ছে এই মুহূর্তে। আমরা এবারে সাহিত্যিক সত্যানন্দ গুহ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান কয়েকটি কথা বলার জন্য। তুলে দেবেন মাননীয় ইলাবাগচি মহাশয়। এখানেই শেষকৃত্য হয়েছিল অঘ্রাণের অনুভূতিমালা ফিরে এসে চাকার সেই মরমী কবি বিনয় মজুমদারের। তারই বাড়ির অঙ্গনে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে অনুষ্ঠান চলছে প্রতি বছরের মতো। 11 ডিসেম্বর তার প্রয়াণ দিবসের দিনে 17 সেপ্টেম্বর 1934 তিনি জন্মগ্রহণ করেন। আমরা জানি শক্তিমান এই কবি, প্রকৃতি প্রেমিক এই কবি, অন্য ধারার কবি বিনয় মজুমদার। তিনি লিখেছিলেন, দেখতে পাচ্ছি এখানে সেই কবিতা পোস্টার, ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম, লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায়, হাসি জ্যোৎস্না ব্যথা স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না। অবশিষ্ট কিছু থাকে না বললেও কবি আছে। তার এই শান্ত স্নিগ্ধ অন্যরকম উঠোন, তার বাড়ি এবং তার ভালোবাসার মানুষেরা। এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান চলছে। ওই দূরে দেখা যাচ্ছে তার বাড়ি। এখানেই তিনি থাকতেন কবি বিনয় মজুমদার। তার বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে অনুষ্ঠান চলছে। কথা বলছেন সঞ্চালক কবি বিনয় মজুমদারের স্নেহভাজন শিবেন মজুমদার। কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার এবং কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি 11 ডিসেম্বর প্রত্যেকবারের মতো এবারও এই মহতী অনুষ্ঠানের আয়োজন করল ঠাকুরনগরে কবির নিজস্ব ভিটায় নতুন গড়ে ওঠা মুক্ত মঞ্চে। পুরস্কার গ্রহণ করলেন নবীন প্রবীণ মানুষেরা। কেউ পেলেন চাকা পুরস্কার, কেউ বিনয় স্মারক সম্মান, কেউ পেলেন সুখচাঁদ স্মৃতি পুরস্কার। যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য লিভিং থিয়েটারের সেই মানুষটি শ্রী গঙ্গোপাধ্যায়, নির্দেশক, যার কাজ অন্ধদের নিয়ে নাটক করা, অন্ধদের নাটকে আনা। আমরা তার বক্তব্য শুনেছি। আমরা যারা পুরস্কার পেলেন কবি সাহিত্যিক তাদের বক্তব্য শুনলাম। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে উঠে এলো বিনয় মজুমদারের স্নেহধন্য সদ্য প্রয়াত 9 দশকের উল্লেখযোগ্য কবি
তীর্থঙ্কর মৈত্রের নামও বারবার। বিশেষভাবে তার কথা বললেন কবি রণজিৎ হালদার। কথায়, গানে, আলোচনায়, কবিতা পাঠে, পুরস্কারে, দীপকবালা সম্পাদিত চাকা পত্রিকার প্রকাশ লগ্নে আমরা রোমাঞ্চিত হলাম, অনুভব করলাম কবি আছেন বীণা মজুমদার। তার স্মৃতিসৌধের সামনে দাঁড়ালাম অনেকক্ষণ। এভাবেই যারা কবি বীণা মজুমদারের কবিতা পড়েন দূর থেকে তারা আসুন কবির বাসভবনে। বারে বারে যে দাবিটা উঠেছে এবারও আমাদের আবারও বলবার যে মঞ্চটি হয়েছে অত্যন্ত কাজে লাগছে। এখানে সভা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে জন্মদিন এবং মৃত্যুদিনে, কিন্তু এই বাড়িটির কি হলো? এই ভাঙাচোরা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হতে যাচ্ছে যে বাড়ি, যেখানে কবি থাকতেন। একটু আগেও যারা এসছেন পুরস্কার গ্রহণ করতে তারা বললেন, সেসব কবিরা, সাহিত্যিকরা, যে এই বাড়িটির মধ্যে দাঁড়িয়ে তাদের বারবার মনে হচ্ছিল কবি জীবনের কথা, কবি সান্নিধ্যের কথা। কবি বীণা মজুমদারের এই বাড়িটি, তার নিজস্ব যে বাসভবনটি, কারা রক্ষা করবে, কিভাবে রক্ষিত হবে? নাকি তার সাহিত্য একাডেমির স্মারক পুরস্কারের মতোই তা হারিয়ে যাবে? আমাদের এই প্রশ্ন থেকেই যাবে। আমরা চাই জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার তারা এই বিশিষ্ট কবির বীণা মজুমদারের বাসভবনটি রক্ষা করুন যথাযথভাবে। ধন্যবাদ।